উপকূলে তাণ্ডব চালিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে রিমাল। বাঁধ ভেঙে ও জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত। ৬ জেলায় ১১ জনের মৃত্যু। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসের সব বেশি গেছে। বাতাক মুঠ রান্দি ভাত খাইবো, বাল বাচ্চা নিয়ে থাকবো, এই অবস্থা নাই। রাতে 10:30 11টা থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহর, বিদ্যুৎ বিচ্ছিন্ন কক্সবাজার। সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত। হাঁটাচলা করতে পারতেছি না, অনেক পানি, অনেক কমের পানি, অনেক অর্ধেক শহর ডুবে গেছে। ডুবে কারণে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে পাশে চান প্রধানমন্ত্রী। বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস। I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। বিকেল নাগাদ এটি বৃষ্টি ছড়িয়ে স্থলভাগে শান্ত হবে। গতকাল সন্ধ্যা ৬টায় আঘাত হানার পর রিমাল রাতভর তাণ্ডব চালিয়েছে উপকূলে। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১১ জনের। রাতভর তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল। সকাল হতেই বেরিয়ে আসছে তার ক্ষতচিহ্ন। লণ্ডভণ্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। পূর্বাভাসের তুলনায় কম গতি নিয়ে এগোচ্ছিল ঝড়টি। দিনের মধ্যভাগে এটি বাগেরহাট, নোয়াখালী ও চট্টগ্রামের স্থলভাগে ব্যাপক বৃষ্টি ঝরায়। ঝড়ে ভেঙেছে বসতঘর, উপড়ে পড়েছে গাছপালা। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ আর চরাঞ্চলগুলোর। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসের সব বেশি গেছে। এই বন্যার কারণে মানুষজন ঘর বাড়ি যে নদীর পাশ থেকে যে নিরাইবো, এই অবস্থাও নাই। পরিস্থিতি চিরাদিলি ভয়ঙ্কর। মানুষের বাতাক মুঠ রান্দি ভাত খাইবো, বাল বাচ্চা নিয়ে থাকবো, এই অবস্থা নাই। ক্ষতি যে কত হবে তা তো ক্ষতি পারবো না। ওই মাছ একবারে চলে যাচ্ছে খালে, এছাড়া কি যাবো, করার কিছু আছে? এই গাছ গোছালি ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বড় দরজায় রেমান যে আকারে ধারণ করে আসছে এবং রাতে 10:30 11টা থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। ঠিক আছে, মানুষ খুব আতঙ্কের ভিতরে ছিল। বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা। লক্ষ্মীপুর কমলনগরের নাসিরগঞ্জে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি ঢুকছে লোকালয়ে, ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। পানি হচ্ছে এরকম পানি আর কখনো আসে না। এইবার মনে হয় 10 হাতে করে পানি আসে। কালকে থেকে যে শীত করে নিয়ে আমাদের গরম মাঠে কিছু সব বাইরে ছিল ঝড়ে লণ্ডভণ্ড সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপকূল। বেশ কয়েক জায়গায় উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত। এছাড়াও পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর আর ভোলায় ঝড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। রিমালের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পর্যটন নগরী কক্সবাজার। ক্যাটাগরি 2 সাইক্লোন রিমালের আঘাতে প্রাণহানিও হয়েছে। বরিশাল শহরে বহুতল ভবনের দেয়াল ধসে, চট্টগ্রামের বাইজিদে দেয়াল চাপায়, ভোলায় ঘর চাপায় আর পটুয়াখালী ও সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেছে দুর্গতদের। ৩:40 মিনিটে পাশের নুরুবাইয়ের বিল্ডিং এর 4তলার ওয়াল ভাঙ্গা পড়া দোকান পাশাই পড়া 2 জন লোক মারা গেছে, একজন আহত আছে। মারা গেছে 2 জন, মালিকও মারা গেছে এবং স্টাফ মারা গেছে, এবং তারপরে আরেকজন অবস্থা খারাপ, তারা ঢাকা ট্রান্সফার করে দিয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে ঝড়ের সময় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে প্রায় 8 লাখ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আমিন বাবু, যমুনা নিউজ। ঘূর্ণিঝড়ের খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন চট্টগ্রাম, বরিশাল, বাগেরহাট থেকে। এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, চট্টগ্রামে এখন বৃষ্টি কেমন দেখছেন, ঝোড়ো বাতাস কেমন, আর জলাবদ্ধতার পরিস্থিতি কি উন্নতি হয়েছে, আমাদের জানাবেন।
বৃষ্টি এবং ঝড়ো বাতাসের যে আপডেটটি জানতে চেয়েছেন সেই বিষয়ে যদি বলতে চাই, বৃষ্টি এখন বন্ধ রয়েছে, তবে গুড়ি গুড়ি মাঝে মাঝে পড়ছে। আমরা মধ্যরাতে অর্থাৎ রাতের 12টার পর থেকে যে ভারী বর্ষণ রাতব্যাপী হয়েছিল নগরে, সেটি কিন্তু এখন নেই। কখনো হালকা বা কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর আরেকটি বিষয় জানতে চেয়েছেন ঝড়ো বাতাস, সেই ঝড়ো বাতাসও কিন্তু নেই। বাতাসের গতিবেগ যদি বলতে চাই, অন্যান্য স্বাভাবিক সময়ে আসলে বর্ষার সময় যে ধরনের বাতাস থাকে সেটাই আমরা দেখছি। এবং জলাবদ্ধতার বিষয়ে আপনি জানতে চেয়েছেন, জলাবদ্ধতার কথা যদি বলতে চাই, চট্টগ্রামের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, যে নিচু এলাকাগুলো রয়েছে, প্রতিটি এলাকাতেই প্রথমে অর্থাৎ সকাল দিকে যেহেতু রাতভর ভারী বৃষ্টি হয়েছিল, আমরা দেখেছিলাম যে কোথাও কোথাও বুক সমান পর্যন্ত পানি হয়েছে, কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি হয়েছিল। যেহেতু টানা বেশ কিছুক্ষণ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে না, তাই একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে পানির যে উচ্চতা ছিল জলাবদ্ধতার, সেটি কিছুটা কমতে শুরু করেছে। যেসব বাসাবাড়িতে পানি ঢুকেছিল সেখান থেকে পানি বের করা হয়েছে। পাশাপাশি দোকানপাটগুলো পানিতে যেগুলো বন্ধ ছিল সেগুলো এখন খোলা হচ্ছে, কারণ পানি যে পরিমাণ জমেছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি নাবিলা, সেটা হচ্ছে সকল ধরনের আপডেট যদি বলতে চাই, ঘূর্ণিঝড় পরবর্তী বন্দরের যে কার্যক্রম সেটি এখন স্বাভাবিকের পর্যায়ে রয়েছে, যদিও পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি। সকল ধরনের যে বন্দরের যে নিজস্ব অ্যালার্ট ব্যবস্থা জারি ছিল, অ্যালার্ট 4, সেটিও কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের যে বিমান ওঠানামা সেটিও স্বাভাবিক করা হয়েছে, এখন বিমান ওঠানামা করছে। এবং পাশাপাশি যদি বলতে চাই যে বঙ্গবন্ধু টানেল যেটি বন্ধ রাখা হয়েছিল যান চলাচল, সেই যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট। নাবিলা। আলামিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে যেতে চাই বরিশালে আমাদের সহকর্মী আছেন কাউসার হোসেন। কাউসার, বরিশালে ঘূর্ণিঝড়ের কি ধরনের প্রভাব পড়েছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও কিন্তু বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার মুষলধারায়ও বৃষ্টি হচ্ছে এবং সাথে ঝড়ো হাওয়াও রয়েছে। এবং এই বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কারণে নদীর পানির যে উচ্চতা বেড়েছে, নদীতে যে পানি বেড়েছে, এর কারণে কিন্তু দুই মিলিয়ে বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং শুধু একটি দুটি নয়, বেশ কিছু প্রধান সড়ক কিন্তু এরই মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এবং যে নিম্ন এলাকাগুলো রয়েছে, যে অঞ্চলগুলো কলোনি এলাকা রয়েছে যেখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন, বা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে গতকালই। কিন্তু এখন পর্যন্ত আসলে সেই পরিস্থিতির কোনো উন্নতি নেই, পানি নামতে সময় লাগবে। কারণ এখনও কিন্তু নদীর পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, এখনও নদীর পানি যে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমার উপর দিয়েই বইছে। এবং পাশাপাশি বৃষ্টির কারণে যে নগরীতে যে পানি জমেছে, এবং নদীর পানি না কমা পর্যন্ত আসলে এই বৃষ্টির পানি নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বরিশাল নগরীতে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থায় নানা ত্রুটি রয়েছে, এবং এই নানা সমস্যার কারণেই কিন্তু বৃষ্টির পানি নামতে কিছুটা সময় লাগে। বিশেষ করে এই যে বগুড়া রোড, নবগ্রাম রোড যে এলাকাগুলো রয়েছে, সেসব এলাকার বৃষ্টির পানি নামতে 2 থেকে 3 দিন সময় লাগে। তবে সদর রোড থেকে শুরু করে যেসব উঁচু এলাকা রয়েছে যেখানে বৃষ্টিতে পানি জমে, সেটি আসলে ঘণ্টাখানেক যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে নেমে যায়। তবে এখনও সদর রোড সহ যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পানি জমে আছে। এবং বৃষ্টির পানির কারণে, জলবদ্ধতার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। বিশেষ কারণ ছাড়া কিন্তু একেবারেই বাসা থেকে কেউ বের হচ্ছে না। পুরো নগরের চিত্র যদি বলতে চাই সেক্ষেত্রে একেবারেই জনমানুষ শূন্য। তবে যারা বিশেষ কারণে বা বিশেষ প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। সোহাগ। বরিশাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব জানাচ্ছিলেন সহকর্মী কাউসার, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যেতে চাই বাগেরহাটের মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, যেমনটা আমরা দেখছি যে মোটামুটি দেশ জুড়ে বিভিন্ন জেলায় কিন্তু রাস্তাঘাটে পানি জমে গেছে, তো সেক্ষেত্রে বাগেরহাটে এই মুহূর্তে কি অবস্থা? ঝড় কেমন দেখছেন? বৃষ্টি কি কিছুটা কমেছে কিনা? ঝোড়ো বাতাস কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটাও আমাদেরকে জানাবেন। নিজেই দেখতে পাচ্ছেন যে বাতাসের কি তীব্রতা। এক কথায় যদি আমরা বলি যে ঝড় সব থেকে তার যে একেবারে সূক্ষ্ম মূর্তি সেটি একেবারে রীতিমতো ধারণ করছে। আমরা এই যে পশুর নদীর যে একেবারে তার যে রক্তচক্ষু, আমরা সেটি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে একেবারে উত্তাল, মনে হচ্ছে একেবারে গভীর সমুদ্রের মতো পশুর নদী, যেন একেবারে তার যে চোখ রাঙানি সেটি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে।
অর্থাৎ একেবারে উপকূলে যে তীব্র বাতাসের যে গতিবেগ সেটি একেবারে স্পষ্ট। একেবারে উপকূল জুড়ে সকাল থেকেই বিরামহীনভাবে যে বৃষ্টি, আর তার সাথে একেবারে ঝোড়ো হাওয়া, যেটা একেবারে গতকালকে আমরা বলছিলাম যে ঝড়টি উপকূল অতিক্রম করবে, তার থেকে মনে হচ্ছে যে আজকে এই বাতাসের গতিবেগ অনেক বেশি। এছাড়া গতকালকে পানির উচ্চতা জোয়ারের স্বাভাবিক জোয়ারের থেকে কয়েক ফিট বৃদ্ধি পেয়েছিল, আজকে তার থেকেও বেশি। অর্থাৎ নিম্ন অঞ্চল পুরো একেবারে প্লাবিত। এই অঞ্চলের হাজার হাজার চিংড়ি ঘের কিন্তু পানির নিচে এখন প্লাবিত হয়ে আছে। আর এছাড়া এই জেলায় কয়েকটি বিভাগ তারা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির নিরূপণের কাজ শুরু করেছে, তারা কোনো বিভাগই নির্দিষ্টভাবে শেষ করতে পারেনি, কারণ ঝড় তো এখনও চলমান। বাতাসের যে গতিবেগ সেটি একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি যতটুকু কথা বলেছি, মৎস্য বিভাগ, কৃষি বিভাগ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড তারা কাজ করছে। তার ভিতরে শুধু মৎস্য বিভাগ বলেছে তাদের 25,000-এর বেশি ঘের ভেসে গেছে এবং সেখানে প্রায় 7 কোটি টাকার তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের 1.5 কিলোমিটার জায়গা উপচে পানি লোকালয়ে ঢুকেছে, আর 2টি উপজেলাতে 20-40 মিটার তাদের যে বেড়িবাঁধ ছিল সেটি ভেঙে গেছে। এই ছিল এখানকার সার্বিক চিত্র। আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে পুরো স্পষ্টভাবে যে রক্তচক্ষু একেবারে তারা যেন একেবারে এই উপকূলের দিকে ঝড়ের। এই ছিল এখানকার। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ এত প্রতিকূল পরিবেশে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরবাসীর ভোগান্তির চিত্র জানতে যাব সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছে। শান্ত, আপনি এখন কোন এলাকায় আছেন সেটা জানাবেন। আর এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, নগরবাসী সকলেই তো দুর্ভোগ পোহাচ্ছে, এবং এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেইখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাবিলা, এই মুহূর্তে আমি আছি ফার্মগেট এলাকায় এবং বলতে হবে যে এখানে যেই মানুষজন আসা যাওয়া করেন তারা কিন্তু সবাই কর্মব্যস্ত এবং বিভিন্ন কারণেই তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু এখানে এসে যে চিত্রটি চোখে পড়ছে সেটি হচ্ছে যে এক তো দমকা হাওয়া রয়েছে, তার সাথে ঝুম বৃষ্টি। এতে কিন্তু আসলে সাধারণ মানুষের যাতায়াতের যে একটা অসুবিধা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বাসে ওঠার ক্ষেত্রে অনেকের হাতে ছাতি না থাকার কারণে তাদের কিন্তু ভিজে যেতে হচ্ছে। আবার দমকা হওয়ার কারণে অনেকে ছাতা আসলে নিজের সাথে রাখতেও পারছেন না, বাতাসের তোড়ে আসলে ছাতা উল্টে যাচ্ছে বা হাতছাড়া হয়ে যাচ্ছে। ভিজে ভিজেই কিন্তু অনেকে যাতায়াত করছেন এবং সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বলছিলেন। সেটি হচ্ছে যে নিকট দূরত্বে অর্থাৎ অল্প দূরত্বে যাতায়াতের যে যানবাহনগুলো, বিশেষ করে রিক্সা অথবা সিএনজি, এইগুলো কিন্তু যাতায়াতের জন্য কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং বড় যে বিষয় সেটি হচ্ছে যে নারীদের ক্ষেত্রেও কিন্তু একটা ভোগান্তির চিত্র আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। নারীরা কিন্তু বাসে ওঠার ক্ষেত্রে অন্য স্বাভাবিক সময় যেভাবে আসলে যাতায়াত করতে পারতেন সেটি কিন্তু করতে পারছেন না। এবং এখানে রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, বাস চালক যারা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারাও কিন্তু বলছিলেন যে আসলে আশানুরূপ যাত্রীও কিন্তু তারা পাচ্ছেন না। সব মিলে আসলে ভোগান্তিটা সবার ক্ষেত্রেই হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার খবর রয়েছে। এই যে যাতায়াতের কারণে শিক্ষার্থীদেরও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিভাবকরা অভিযোগ করছিলেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে এই ঝুম বৃষ্টির সময়ে তাদের কিন্তু স্বাস্থ্যহানি অথবা বিভিন্ন অসুস্থতার কারণ ঘটতে পারে। তো সব মিলে বলতে হবে এই বৃষ্টিপাত কিন্তু শুধু আজকে সারাদিন না, সারা রাত চলার মতো একটা আভাস কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই ভোগান্তি কিন্তু এত সহজে শেষ হচ্ছে না নগরবাসীর। নাবিলা, ফার্মগেট থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব জানাচ্ছিলেন শান্ত, ধন্যবাদ আপনাকে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিতে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর মেট্রো রেলের চলাচল আবার শুরু হয়েছে। সকাল 10:15টার দিকে শুরু হয় চলাচল। সকালে খানিকক্ষণ চলাচলের পর মেট্রো বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় পাওয়ার লাইনের সংযোগ জটিলতায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেও বিদ্যুৎ সংযোগের সমস্যা হয় বলে জানায় কর্তৃপক্ষ। সকালে চলাচল বন্ধ হওয়ার পর থেকেই কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেন প্রকৌশলীরা। 3 ঘন্টা কাজ করার পর ত্রুটি মেরামত করে আবারও চলাচল শুরু করে মেট্রো। এদিকে সকালে অফিসগামী যাত্রীরা মেট্রো বন্ধ পেয়ে ফিরে যান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অন্য উপায়ে যাতায়াতে অফিসগামী যাত্রীরা পড়েন মহা ভোগান্তিতে।
উন্মুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করার যাত্রাপথে মার্কিন ব্যবসায়ী বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশ নীতি সহায়তা নিয়ে প্রস্তুত। সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। গেল ১.৫ দশকে সরকারের নীতিগত সহায়তা আর দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় বদলে গেছে দেশের অবয়ব। অবকাঠামো খাতে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নে বৈশ্বিক বিনিয়োগের মানচিত্রে নতুন সম্ভাবনা এখন বাংলাদেশের। বিনিয়োগের এমন বহু ক্ষেত্র নিয়ে বিস্তৃত পরিসরে এবার বৈঠক হলো যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে বিনিয়োগের নানান বিষয়। বৈঠকে দেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করছে বাংলাদেশ। We are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people and its location puts it in the heart of market of 3 billion. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. সম্ভাবনাময় ভবিষ্যৎ ইঙ্গিত করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আইসিটি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, মেরিন রিসোর্সেস, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন উচ্চ পর্যায়ের এই সভায়। I invite you to invest in our many vibrant and high potential sectors. তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই দুর্যোগে আমি বিশেষ গভীরভাবে স্মরণ করছি এবং দুঃখ প্রকাশ করছি যে এই ঘূর্ণিঝড় রিমালের কে উদ্দেশ্য করে ইতিমধ্যে আমরা বাংলাদেশের 10 জন নাগরিককে আমরা হারিয়েছি। এই জন্য আমি দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছি। কারণ আমাদের কাছে মানুষের প্রতিটি জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এই আজকে 4-5 দিন ধরে ঘূর্ণিঝড় রিমালকে উদ্দেশ্য করে আমরা সবাই আজকে এই জন্য কাজ করতেছি এবং অনেক প্রিকশন আমরা নিয়েছি। তারপরও বিভিন্ন কারণে ইতিমধ্যে আজ পর্যন্ত আমরা 10 জন নাগরিককে আমরা অলরেডি হারিয়েছি। আমাদের গর্বিত বাংলাদেশের সন্তানের জন্য আমি দুর্যোগ মন্ত্রণালয় থেকে পেয়েছি। আমাদের গর্বিত বাংলাদেশের সন্তানের জন্য আমি দুর্যোগ মন্ত্রণালয় থেকে গভীর দুঃখ প্রকাশ করছি। এবার আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা জানেন, গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল এলাকায় আঘাত হানে, যার প্রভাব এদেশের বিস্তীর্ণ এলাকায় আজও অব্যাহত রয়েছে। রিমালের কারণে উপকূলীয় এলাকাসমূহে পানি ঢুকে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে। বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।